আমাদের আজকের গেস্ট সুপর্ণ পাঠক। সুপর্ণ পাঠকের পরিচয় দেওয়ার নতুন করে কিছু নেই। সুপর্ণদা অ্যাকচুয়ালি আপনারা যারা আনন্দবাজার রেগুলারলি পড়েন, ডিজিটাল আনন্দবাজার, ওনার লেখা নিশ্চয়ই পড়েছেন। এবং সুপর্ণদার সাথে আমি কাজ করার সূত্রে এটা বলতে পারি, কারণ উনি আনন্দবাজারের সাংবাদিকতা ছেড়ে এখন নিজে একটা স্বাধীনভাবে কন্টেন্ট তৈরির ব্যবসা চালান। তো সুপর্ণদার কাছে আমি অ্যানিমেশন এবং অন্যান্য কন্টেন্ট তৈরি করেছি, এবং আমি দেখেছি যে সুপর্ণদা খুব গভীরভাবে ভেবে সেই কন্টেন্ট গুলো তৈরি করেন। এবং বাংলায় যাদের সাথে কাজ করেছি আমি নির্দ্বিধায় বলতে পারি যে সুপর্ণদা আমার খুবই পছন্দের লোক, খুবই গভীরভাবে ভেবে কন্টেন্ট গুলো তৈরি করেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে বাংলাতে বিশেষত যেখানে এত কবি সাহিত্যিকদের জন্ম, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন, জীবনানন্দ জন্মেছেন, সেখানে আমরা উপলব্ধি করছি যে বাংলায় কন্টেন্ট লেখার লোক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মার্কেটিং কন্টেন্ট থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট, এটা একটা বিরাট পরিমাণে ইন্ডাস্ট্রি, সেটা জার্নালিস্টিক কন্টেন্টই হোক বা মার্কেটিং কন্টেন্টই হোক। এবং শুধু তাই নয়, তার থেকেও বড় চিন্তার বিষয় এই যে আমরা যখন ট্যালেন্ট বা মেধার কথা বলি, পৃথিবীর প্রতিটা দেশেই এটা স্বীকৃত, ট্যালেন্ট বা মেধার প্রথম লক্ষণ কিন্তু পরীক্ষার মার্কস নয়। ট্যালেন্ট বা মেধার প্রথম লক্ষণ হচ্ছে ছেলেটা কিভাবে গুছিয়ে নিজের মনের ভাবটাকে বলতে পারছে বা নিজের মনের ভাবটাকে লিখতে পারছে। এটাকে কিন্তু আমরা একটা ছেলের প্রথম প্রতিভা হিসাবে স্বীকৃতি দিই, আমরা নয়, গোটা পৃথিবী দেয়। আর এই জায়গাটাতেই যেটা আমি লক্ষ্য করছি, সুপর্ণতার সাথে এই নিয়ে আমার ডিটেলস আলোচনা হয়েছে, যে বাঙালি ছেলেরা গত 30-40 বছরে গভীরভাবে পিছিয়ে গেছে। কারণ আমি নিজে বলছি আমার অভিজ্ঞতা থেকে, যে কয়েকজন আমি ইংলিশে এমএ কে কন্টিনিউয়াসলি হায়ার করে দেখেছি যে তাদের দিয়ে একটা লাইন ঠিকঠাক আমি লেখাতে পাইনি। মানে তাদেরকে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম যে এটা লিখতে হবে, তারা লিখতে পারছে না, সোজা কথা। এটা অত্যন্ত একটা অ্যালার্মিং জিনিস আমার কাছে, যে যে বাংলা নিজেদের কবি সাহিত্যিকের জন্য গর্ব করে। আমার মনে হয়েছিল যে এই একটা কাজ অন্তত বাঙালিরা ভালো পারা উচিত। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি আজকে মাইলস আফটার মাইলস অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে যাচ্ছে। এবং আমার ধারণা এর কারণ ইংরাজি বাংলা এসব মুখস্থ করে পরীক্ষায় পাশ করা। তো সুপর্ণদা, ওভার টিউ। আপনি এখন যেহেতু কন্টেন্টের ব্যবসা চালাচ্ছেন, চিরকাল কন্টেন্ট জগতের সাথে পরিচিত, আপনি বলুন যে আজকে বাংলার ছেলেদের নিয়ে আপনি কি ভাবছেন। মানে এই যে গত 40 বছরে আপনি দেখছেন যে বাংলার ছেলেদের কন্টেন্ট লেখার অবনতি, কারণ আপনি অনেককে ট্রেন করেছেন, অনেকে, মানে আজকে বাংলার অনেক সাংবাদিক আপনাকে গুরু বলে মানে। সেক্ষেত্রে আপনার কেন বাঙালি জাতির এই অবনতির পেছনে কারণটা কি? আমি প্রথমে একটা কথা তোমাকে একটা কারেকশন করে নিই বিপ্লব। সেটা হচ্ছে যে আমি আনন্দবাজার প্রিন্টে বোধহয় অনেক বেশি লিখেছি অনলাইনের থেকে। কারণ আমি আনন্দবাজারে যেহেতু চাকরি করতাম, ফলে আমার এডিট পেজে লেখার একটা দায়িত্ব থাকতো, প্লাস আমি তো রিপোর্টিংও প্রচুর করেছি এডিটোরিয়াল রেসপন্সিবিলিটি থাকা সত্ত্বেও। আহ, ভাষার ব্যাপারে আমার নির্দিষ্ট কতগুলো অভিমত আছে। সেটা হচ্ছে যে আমরা শুরু করি এইভাবে বোঝার, যে আমরা যদি কখনো কোনো বিদেশি ভাষা শিখতে যাই, তাহলে সেই বিদেশি ভাষার টেক্সট বইয়েই আহ, যে কোনো ভাষা, সে ফরাসি হোক, স্প্যানিশ হোক, আহ, সে সেই ভাষাগুলোর টেক্সট বুকে প্রথম চ্যাপ্টারেই যেটা লেখা থাকে, সেটা খুব স্পষ্টভাবে বলা হয় যে কোনো ভাষা শিখতে গেলে তিনটে জিনিসের খুব প্রয়োজনীয়তা আছে। এক হচ্ছে বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা। দুই হচ্ছে সংশ্লিষ্ট কৃষ্টি, মানে আমি যদি স্প্যানিশ শিখি তাহলে স্পেনের একটা কৃষ্টি সম্পর্কে ধারণা। আর তৃতীয় যে জায়গাটা প্রয়োজন হয়, যে সে ভাষাটাকে অ্যাবজর্ব করা, আত্মিকৃত করা। এবার এই তিনটে জিনিসের জন্য প্রাথমিকভাবে যে জিনিসটার দরকার হয়, সেটা হচ্ছে পড়াশোনা। সমস্যাটা যেখানে হয়, কেন লোকে লিখতে পারে না, আমি দেখেছি যে, আমি প্রশ্নটাকে অন্যভাবে রাখি, যে কেন একটা ভালো লোক, ভালো পড়াশোনায় ভালো ছেলে ভালো লেখে, আর আরেকটা ছেলে ঠিক সেইভাবে লিখতে পারে না।
তার একটা মাত্র কারণ হচ্ছে যে ছেলেটা পড়াশোনায় ভালো, সে যেটা বলতে চেয়েছে সেটা সে স্পষ্টভাবে তার পরীক্ষার খাতায় আহ, বলতে পেরেছে, এবং সে স্পষ্টভাবে বলতে পারার জন্যই সে নম্বরটা বেশি পেয়েছে। আমি এবার এক এক করে আসি। তুমি আমাকে দুটো প্রশ্ন করলে। মূলত যে প্রশ্নটা তোমার, সেটা হচ্ছে যে তোমার ধারণায় পশ্চিমবঙ্গে উত্তরোত্তর আহ লিখতে পারার বা কমিউনিকেট করতে পারার ক্ষমতা সম্পন্ন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এটার পেছনে কিন্তু আমি কারণ হিসেবে দেখি যে ছোটবেলা থেকে পড়াশোনা সম্পর্কে যে অ্যাপ্রোচটা মাস্টার মশাই এবং বাবা মায়েরা তৈরি করে দেন, সেই অ্যাপ্রোচের কারণেই বোধহয় আজকের এই ভয়াবহ পরিস্থিতি। কমিউনিকেশন এমন একটা জিনিস যে পেশাদারি জীবনে কেবল তাই নয়, সামাজিক জীবনেও প্রতিটি মুহূর্তে একটা ভালো কমিউনিকেটর সে ভালো সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়, এবং এই ভালো সম্পর্ক তৈরি করতে পারলেই সে তার সাফল্যের জায়গায় অনেকটা এগিয়ে যেতে পারে। ব্যাপারটা বোঝায়। সেটা হচ্ছে, আমি পিছিয়ে যাওয়ার আগে এই সাফল্যের জায়গাটা বলে নিই। আমরা যদি খুব সফল মানুষদের দেখি, তাদের বক্তৃতা শুনি, তাহলে দেখবো তারা খুব সুন্দরভাবে, খুব স্পষ্টভাবে তাদের যে বক্তব্য সেটা শ্রোতাদের সামনে তুলে ধরতে পেরেছে। অর্থাৎ একটা কানেক্ট তারা তৈরি করতে পারে। আহ এখানে গিয়ে যেটা প্রয়োজন হয়, আপাত দৃষ্টিতে মনে হয় তাদের ভাষার উপর দখলদারিটা সামনে। আমি বলি না, ভাষাটা একটা মাধ্যম, তার উপর দখলদারি দরকার আছে। আসলে তারা যেটা বলছে তার অনুধাবনটা তাদের পক্ষে, তারা খুব ভালো করে অনুধাবন করেছেন তিনি কি বলতে চান, এবং তারপর ভাষাটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে, অস্ত্র থেকেও ভালো হয় একটা গাড়ির মতো, তারা প্রত্যেকটা শ্রোতার কাছে ভাষা নামক গাড়িটায় চড়ে পৌঁছিয়ে গিয়েছে। তাহলে ভাষাটা আমাদের শিখতে হবে। কিন্তু ভাষা, এই শুরুতেই বললাম যে ভাষা শেখার পেছনে তিনটে জিনিস প্রয়োজন আছে। এক হচ্ছে কৃষ্টি। কৃষ্টির মধ্যে, এই যে প্রথম জিনিসটাই আমি আগে জোর দিই, কৃষ্টির মধ্যে অনেকগুলো জিনিস জড়িত। তার মধ্যে একটা হচ্ছে সাহিত্য, যেটা না পড়লে শেখা যায় না, পড়তে হয়। আহ বাংলায় আনন্দবাজারের একটা বিখ্যাত স্লোগান আছে, পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। এটা কিন্তু কেবলমাত্র একটা সংবাদ মাধ্যমের জন্য প্রয়োজনীয় নয়, বা এটা কেবলমাত্র একটা সংবাদ মাধ্যমের স্লোগান নয়, এটা কিন্তু বৃহত্তর জীবনের স্লোগান। বিল গেটস সম্পর্কে একটা কথা বলা হয় যে উনি প্রভূত পড়েন, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিল গেটস বই পড়ছেন, বই ক্যারি করছেন, বই নিয়ে হাঁটছেন। কেবল বিল গেটস নয়, বাকি সফল মানুষরাও কিন্তু প্রচুর পড়েন। আমরা যখন পড়ি, আমরা যখন পড়তে থাকি, তখন আমাদের মাথার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়। শব্দগুলো একটা ছন্দের মতো আমাদের মাথায় একটা ছাতার মতো খুলে ধরে। কি খুলে ধরে? না, আমার যে আইডিয়াটাকে আছে সেগুলো সব ছড়িয়ে ছড়িয়ে থাকে, তো সেগুলোকে সংহত করে দেয়। আহ, মানুষের সঙ্গে জন্তুর একটা বড় পার্থক্য হচ্ছে, আমরা কথা বলতে পারি, আমাদের স্মৃতিটা শব্দ দিয়ে আমরা ধরে রাখি। আহ, আমরা যদি সবাই একবার চেষ্টা করি যে আমার মাথায় কোনো শব্দ নেই, আমি একটা জিনিস দেখছি, কিন্তু সেই জিনিসটার সঙ্গে কোনো নাম দিতে পারছি না। তো তাই যদি হয়,
তাহলে আমরা কি সেই জিনিসটা মনে রাখতে পারবো? আমি যখন বলি আকাশ, তখন কিন্তু আমার সামনে যে ছবিটা তৈরি হয়, সেই ছবিটা কিন্তু দ্বিতীয় লোকের মাথায় তৈরি নাও হতে পারে, কিন্তু আকাশ বলে একটা জিনিস তার মাথায় আসবে, যার মধ্যে তারা আছে, সূর্য আছে, চাঁদ আছে। আমার কাছে সেটা নীল রঙের হতে পারে, কোথাও সেখানে মেঘ না থাকতে পারে, অন্য একটা লোকের কাছে সেখানে মেঘ থাকতে পারে। এই ফারাকটা কেন হয়? কারণ ওই শব্দটার সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা মিলছে। অর্থাৎ আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি যে একটা শব্দ কি কি জিনিস বহন করছে। একটা শব্দ একটা স্মৃতিকে বহন করছে, একটা শব্দ একটা পরিপ্রেক্ষিতকে বহন করছে। যে যিনি পাহাড়ে যান, তিনি জানেন পাহাড়ের আকাশ কিরম হয়। এবার তাকে যদি বলা হয় পাহাড়ের আকাশ, তিনি পাহাড়ের আকাশ তার স্মৃতিতে যেভাবে স্মৃতি থেকে তড়াক করে সামনের দিকে চলে আসবে, যে ছবিটা, সেই ছবিটা যে কোনোদিন পাহাড়ে যায়নি অথচ সিনেমায় দেখেছে, সে সেই সিনেমায় দেখা পাহাড়ের আকাশকেই ভাববে। এই দুজনের মধ্যে এক জিনিস না হতে পারে। এইখানেই আসছে কৃষ্টির প্রশ্নটা। আজ যদি আমি বলি যে আমি কাটলেট খাবো, এবার এই কাটলেটটা উত্তর কলকাতায় এক ধরনের গন্ধ নিয়ে আসবে, দক্ষিণ কলকাতায় আরেকটা স্মৃতি বহন করবে। অর্থাৎ শব্দ খুব জরুরি, প্রত্যেকটা শব্দ খুব জরুরি। আমরা শব্দ শিখি কিভাবে? আমরা শব্দ শিখি ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে কথা বলে, বন্ধুদের সঙ্গে কথা বলে। উত্তর জীবনে আমাদের শব্দের সম্ভার বাড়তে থাকে, তার মূলে কিন্তু নানান, যেটাকে আমরা বলি সোশ্যাল ইন্টারাকশন, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বই পড়া। আমরা যখন বই পড়ি, তখন একটা জিনিস হয় যেটা কেবলমাত্র সাধারণ কথাবার্তায় হয় না। যে কোনো ভালো বই যদি হয়, সেই বইয়ের একটা মজা থাকে। ভালো লেখকের বইয়ে এক পাতা যদি কেউ একটু মন দিয়ে প্রত্যেকটা পাংচুয়েশন ঠিক করে পড়ে, তাহলেও কিন্তু সেটা কবিতার মতো আসে, তাতে একটা ছন্দ আছে। অর্থাৎ মানুষকে যে ধরে রাখছে একটা ভালো লেখা, সেটা কিন্তু একটা কমিউনিকেশন। ভালো লেখক কিন্তু একটা প্রত্যক্ষভাবে নয়, অপ্রত্যক্ষভাবে কিন্তু সরাসরি একজন পাঠকের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। আমরা যখন ডিটেকটিভ বই পড়ি, ছোটবেলায় অনেকেই স্বপন কুমার পড়েছে। আমাদের ছোটবেলায় স্বপন কুমার পড়তে বাধা দেওয়া হতো, স্বপন কুমার পড়লে ক্লাস থেকে বার করে দেওয়া হতো। কিন্তু ঢং ঢং করে একটা বাজলো, এই যে আমরা বলতে পারি ঢং ঢং করে একটা বাজলো, অর্থাৎ কি হলো? একটা লেখা, একটা বাক্য, সেটা উত্তরকালে কিন্তু আমার জীবনকে বেঁধে দিল। আমি স্বপন কুমার পড়েছি, আমার সেই সময় আমার কাছে যে এন্টারটেনমেন্ট গুলো ছিল, তার মধ্যে কিন্তু এই যে বই পড়ি তো। পুনদা, এখানেই তো সমস্যাটা হচ্ছে। আজকে প্র্যাকটিস হচ্ছে যে একটা ছেলে ক্লাস 5 থেকে 7-8টা টিউশনই করছে, তার খেলার সময় পর্যন্ত নেই, সে বই পড়বে কি করে? আমি তো আমি আমি এখানে আসছি। আমার কাছে এই প্রশ্নটা, আমার স্ত্রী শিক্ষিকা, আমি 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 তাকে দেখি, মানে আমাদের দুজনেরই বয়স হয়েছে, উনি আর পড়াতে চান না, কিন্তু ছাত্ররা মাথায়, উনি ইংরেজি পড়ান। এবার এখানে সমস্যা যেটা হচ্ছে যে বিপ্লব, আমি জানি না তুমি কজন প্রাইভেট টিউটরের কাছে পড়েছো। আমার স্কুল না, জীবনের আমি শেষ দিকে, পড়িনি, আমি পড়িনি। আমার হ্যাঁ, বাবা মা শিক্ষক ছিলেন, তারা খুব হ্যাঁ, মানে তা তারাও তুমি পড়াননি। ইনফ্যাক্ট তারা শিক্ষক ছিলেন বলে এটা জানতেন যে পড়ার ব্যাপারটা কাউকে পড়ানো যায় না, নিজের মধ্যে থেকে পড়তে হয়। না, তো আমি 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 অঙ্কের ক্ষেত্রে আমাকে সাহায্য নিতে হয়েছিল, কারণ আমি একটু মাদর হয়ে গিয়েছিলাম, পড়ছিলাম না। তখন আমাদের স্কুলের এক কড়া মাস্টার মশাই, কিন্তু তার হাতে পড়ে, এইবার আমি আসছি গল্পের জায়গা, আমি টিউশনের থেকে, এই জায়গাটা আমাকে বলতেই হবে। ক্লাস 8-এ মাধ্যমিকে আমি অঙ্কে 30 পাই।
মাধ্যমিক বলছি, ক্লাস 8-এ, মানে স্কুলে আর কি, হাফ ইয়ারলিতে। তো এই অঙ্কে 30 পাওয়াটা আমার কাছে না একটা চাবুকের মতো কাজ করে। আমাকে মাস্টারমশাইরাও ধরেন, তখনকার দিনে এই ইন্টারাকশন গুলো ছিল তো, তখন না অ্যাসপিরেশনস তৈরি হতো। মাস্টার মশাইদের একটা বড় ক্ষমতা ছিল, তারা আহ, ভালো স্কুল আর মন্দ স্কুলের ফারাক কিন্তু কোন স্কুলে ইংরেজি পড়ায় আর কোন স্কুলে বাংলা পড়ায় তা দিয়ে নির্ধারিত হতো না। নির্ধারণের জায়গাটাই ছিল যে কোন স্কুলে পড়ায় আর কোন স্কুলে পড়ায় না। এটার মধ্যে কোন স্কুল পড়ায় না, যেই স্কুলের মাস্টারমশাইরা ছেলেদের মধ্যে স্বপ্ন দেখাতে পারে। আমাদের বলা হয়েছিল, ছোটবেলা থেকে বলা হতো, ইনফ্যাক্ট আমি যে স্কুলে পড়েছি, বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি উত্তর কলকাতা, ছোটবেলায় ক্লাস 1 থেকে আমাদের ক্লাসে বই রিডিং পড়তে হতো। একটা গল্প বলার ক্লাস ছিল যেখানে ছাত্রদের গল্প বলতে হতো। আরেকটা ক্লাস ছিল যেখানে নিয়ম করে প্রত্যেক শ্রেণীতে, যেটা ছিল নিয়ম করে, হয় গান শিখতে হবে, না হলে কবিতা বলতে হবে। আরো উঁচু ক্লাসে গিয়ে ডিবেট করে, সবাই যে করতে পারতো তা নয়, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কিছু না কিছু প্রত্যেকটা মানুষই করতে পারে। তারা যেটা করতে পারে তাদের সেই জায়গায় ঠেলে দেওয়া হতো, এবং সেইখান থেকেই কিন্তু তারা পড়াশোনাটাকে করতো। আমি বলি এই গল্পটা, এটা সবার মধ্যে না হতে পারে, কিন্তু না আমার মধ্যে হয়েছিল। ক্লাস 8-এ এই নম্বরটা পাওয়ার পরে দুটো জিনিস হয়। এক হচ্ছে র্যাপিড রিডিং এ আমাদের জীবন স্মৃতি করতে হয়, খুবই ইন্টারেস্টিং আমার কাছে, এটা আমি সব জায়গায় বলি। আর আরেকটা হচ্ছে ইউক্লিডের জিওমেট্রি আমাকে নেশা ধরিয়ে দেয়। আমি সিরিয়াসলি বলছি, মানে আমি সেই সময়, অ্যাকচুয়ালি ইউক্লিডের জিওমেট্রিজ না, ফাউন্ডেশন অফ আমাকে লজিক। একটু বলতে দাও, এটা আমাকে বলতে দাও। হ্যাঁ, এটা বলে নি আমি। তো জীবন স্মৃতিতে একটা, যখন মুখবন্ধে রবীন্দ্রনাথ বলছেন যে আমি যেটা লিখছি, আমি আমি আর মানে ইয়ে করছি না, যে আসলে যে জীবনের ইয়েতে যে পটে যে ছবি এঁকে যায় আর কি, সে ছবি তো আঁকে। তার ফলে আমি এখন যা লিখছি সেটাকে সত্য ইতিহাস বলে মানবেন না দয়া করে, এটা আমার মনে এঁকে রাখা, মনের পটে এঁকে রাখা স্মৃতি। হঠাৎ আমার মনে হলো যে সেই সময় আমাদের এসে লিখতে হতো, এখনকার মতো এরকম একটা দুটো শব্দ লিখতে। আমি আমি প্রথম ব্যাচ মাধ্যমিক, কিন্তু আমাদের কোর্সটা অনেক টাফ ছিল সেই সময়। অঙ্কের কোর্সটা অসম্ভব টাফ ছিল মাধ্যমিকে। যাই হোক, তো আমার হঠাৎ মনে হলো যে এই লোকটা, এটা হঠাৎ আমার স্ট্রাইক করলো, এটা কি করে করলো না করলো জানি না, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি একটা লড়াই, হঠাৎ মনে হলো আচ্ছা, ইউক্লিডের জিওমেট্রিতে আমি প্রথমেই বলছি এটা আমাকে প্রমাণ করতে হবে। তারপরে আমি বলছি যে এটা প্রমাণ করতে আমি কিছু কিছু জানা জিনিসের সাহায্য নেবো, যেটা আর আমি প্রমাণ করবো। এবং তারপর সেই জানা জিনিসগুলোকে কিছুটা সরল রৈখিক ভাবে আমি পরপর প্রমাণ করে, হয় আমি বলছি যে এটা সম্ভব নয়, অথবা বলছি এটাই সম্ভব, কিন্তু দুক্ষেত্রেই আমি বলছি এটাই সম্ভব। একটা বলছি এটা সম্ভব নয় সেই জায়গা থেকে, আর আরেকটা বলছি যে এটা হবে দু জায়গা থেকে, অর্থাৎ একটা পজিটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট। আমি লাকি, আমাদের জেনারেশনটা লাকি, যে সেই সময় প্রচুর স্কুলে প্রচুর মাস্টারমশাই ছিলেন যারা এই পিদিমটা জ্বালিয়ে দিতে পারতেন, এবং বই পড়ায় যে মজা আছে সেই মজাটা ধরিয়ে দিতে পারতেন। এই যে তুমি বললে তোমার দুই মাস্টারমশাই ছিল, ওই বাড়িতে বাবা মা দুজনেই মাস্টারমশাই, অঙ্ক শিখিয়ে দেওয়া যায় না, কিন্তু এই যে প্রদীপটা ধরিয়ে দেওয়া, সেটা তো কাউকে ধরিয়ে দিতে হবে। এবার এখন আমি যেটা লক্ষ্য করছি, আমি মানে আমি একটা আমি তো 40 বছর সাংবাদিকতা করেছি। আহ, যে জিনিসটা ঘটেছে আমাদের সময়, এইটা একটু বেশি কন্ট্রোভার্সিয়াল, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি, যে যে ফার্স্ট ক্লাস পাচ্ছে, ধরেই নেওয়া হতো
যে সে নিজেকে প্রকাশ করতে সক্ষম। যদি সে সেটা না পারত তাহলে সে ফার্স্ট ক্লাসটা পেত না। তার মানে এই নয় যে ভাষা তাকে যে আই অ্যাম আ বয় সেটা বলতে হবে। আমি যদি আই আর আ বয় বলি তাহলেও কিন্তু আমি বলতে পারলাম যে আমি একটি বালক। আমি কন্ট্রাডিকশনটা একটু বুঝতে হবে বিপ্লব। ভাষা কিন্তু সবসময় যে সঠিকভাবে লিখলেই তা প্রকাশ করে তা নয়। আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম। প্রকাশ কিন্তু অনেক ভাবে হয়। তার মানে এই নয় যে আমি ঠিক মতো করে ভার্বটা বসালাম, খুব জরুরি। আমি যদি সেটা না করি তাহলেও আবার উল্টো বিপদ আছে, মানে উল্টে যেতে পারে। কিন্তু মোটামুটি আমি আশা করি বোঝানোর চেষ্টা করছি যে সব সময় যে সঠিকটাই লিখতে হয় তা নয়, কিছু ভুল লিখলেও আমি আমার ভাবটা প্রকাশ করতে পারি। মোদ্দা যে জায়গাটা হচ্ছে, এই জিনিসটা যদি আমাকে করতে হয় তাহলে আমার কিন্তু মাথায় শব্দ সম্ভার থাকতে হবে। আমি ভার্বটা হয়তো ভুল লিখতে পারি, আমার অ্যাকশনটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আমি যদি কাউকে ভালোবাসার কথা বলতে গিয়ে তাকে বলে দিই যে তার ঘৃণা করি, তাহলে তো মুশকিল আছে। ফলে ভালোবাসা আর ঘৃণার ফারাকটা আমাকে জানতে হবে, অর্থাৎ শব্দ আমাকে সংগ্রহ করতে হবে। যার জীবনে মাথার মধ্যে যতটাই, মাথার এই থলের মধ্যে যত বেশি সে শব্দ সংগ্রহ করতে পেরেছে এবং যত সফলভাবে সে গ্রন্থনা করতে পেরেছে, সে তত বেশি জীবনে সফল হয়েছে। আজ কিন্তু তুমি জীবনে কোনো একটা মানুষকে দেখাতে পারবে না যে অসফল। ধরো একটা ভায়োলেন্ট ডিক্টেটর। আমি এটা 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 একটু সুবর্ণ আপনাকে পজ করাই এই হ্যাঁ পয়েন্টটার হ্যাঁ, উপর। বলো বলো বলো। আচ্ছা, হার্ভার্ডে 3 ইয়ার্স এর একটা রিসার্চ হয়েছিল। সেখানে দেখা গেছে ভবিষ্যতে যারা সফল হয়েছে তাদের সাথে তাদের বাচ্চা বয়সের একটা কোরিলেশন বার করা হচ্ছে, যে বাচ্চা বয়সে কোন ট্রেড গুলো ভবিষ্যতে সফল করে। আসলে আমার এই যারা ভিডিও দেখে এদের মধ্যে অনেক বাবা মা আছে, তো আমি এটা নিয়ে লিখেও ছিলাম আমার জীবন জীবিকা বইটাতে, এই রিসার্চটা নিয়ে। সেটাতে দেখা গেছে যে যেসব সন্তানের মায়েদের শব্দের ভান্ডার সমৃদ্ধ, খুব অবাক রিসার্চের রেজাল্ট। অফকোর্স যেহেতু এটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, এক্সেপশন থাকবেই, 5% 10% অলওয়েজ এক্সেপশন হয়, কিন্তু দেখা যাচ্ছে যাদের মায়েদের শব্দের ভান্ডার সমৃদ্ধ, অর্থাৎ একটা বাচ্চা যখন 6 মাস বয়স থেকে শব্দ শিখছে, সেখান থেকে যে প্রথম 3 বছর তার ব্রেনের যে ওয়ারিং গুলো হয়, তো দেখা গেছে যেসব মায়েরা উচ্চশিক্ষিত, যেসব মায়েরা প্রচুর বই পড়ে, তারা 3 বছরের মধ্যে একটা বাচ্চাকে বিটুইন 3000 to 5000 ওয়ার্ড, নতুন ওয়ার্ড শেখাতে পারে। আর যেসব মায়েরা অতটা শিক্ষিত নয়, অনেক ক্ষেত্রে সেটা 600 নিচে নেমে আসাটা ওরা বলছেন একটা অ্যালার্মিং লেভেল। 600 থেকে 3000 হলে বাচ্চাটা ভবিষ্যতে পিক আপ করতে পারে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। অ্যাকচুয়ালি আমি এটা পাঠকদেরও জানাতে চাই, দিস স্টার্ট ফ্রম ভেরি আর্লি এজ। যখন এই জন্য অনেক বাবা মাই মানে কি ক্লাস 2 বছর বয়স তারা বাচ্চাকে নার্সারিতে দিতে চাইছে, এই দিতে চাইছে, অথচ বিজ্ঞানীরা বলছেন যে না, বাবা মারা বাচ্চাদের সাথে কথা বলুক। বাবা তো সাধারণত অধিকাংশ সময় বাইরে কাজ করে, আজকেও আমাদের সমাজ যা, মায়ের সাথে বাচ্চা বেশি ইন্টারাক্ট করে। একটা মা যত বেশি শব্দ তাকে শেখাতে পারবে, পরিচয় করতে পারবে, কথা বলতে পারবে, তার ফিউচারে ট্যালেন্টেড হওয়ার, এবং ওটাই, এবং এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি 25 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। সিমিলারলি 3 বছর থেকে ফর্মেটিভ এজ 15 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা, সেই ইউটিউব থেকেই হোক, বই পড়ে হোক, আজকে তো বইয়ের বাইরেও ইউটিউব থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত দুনিয়া থেকে জানছে, যদিও ইউটিউবের ক্ষেত্রে নেগেটিভ এফেক্টটা বেশি আসছে অ্যাকচুয়ালি, বিকজ দে আর নট লার্নিং। যত বেশি শব্দ শিখতে পারবে, যে আপনি কথাটা বললেন, আমি জাস্ট একটু সাইন্টিফিক স্টাডি গুলো বলে দিল যেটা বিদেশে হয়েছে। একদম আপনি ঠিক কথা বলেছেন যে যত বেশি শব্দ করতে পারবে। আর একটা কথা আপনি মিস করছেন, ফার্স্ট 3 ইয়ার্স হচ্ছে যে যে যত বেশি শব্দ শিখতে পারবে, আর নেক্সট 3 ইয়ার্স টু 15 ইয়ার্স ফর্মেটিভ এজ যেখান থেকে তৈরি হচ্ছে, সেখানে শুধু নতুন শব্দ শেখা নয়, সে বই পড়ে হোক বা আমার কাছ থেকে হোক, সমাজ থেকে হোক, ইউটিউব থেকে হোক, সেই শব্দ শেখা এবং সেই শব্দের ব্যবহার, যেটা করে বলছি রেসপন্স সিস্টেম তৈরি করা। অর্থাৎ প্রথম 3 বছরে আমাদের একটা অ্যাবজর্পশন সিস্টেম তৈরি হচ্ছে, পরের 3 থেকে 5 ইয়ার্স একটা রেসপন্স সিস্টেম তৈরি হচ্ছে। ওই শব্দগুলো শুধু শিখলেই হবে না, সেই শব্দগুলোকে সে যত বেশি ব্যবহার করা শিখবে,
সে তত বেশি ট্যালেন্টেড এবং ভবিষ্যতে সফল হচ্ছে। এটা একদম প্রুভেন সায়েন্টিফিক রেজাল্ট। আমি বিভিন্ন পত্রিকা থেকে আপনাকে দেখাতে পারি সায়েন্টিফিক। আর আপনার আর একটা কথাকে আমি একটু সংক্ষিপ্ত শেয়ার করে দিতে চাই বিভিন্ন বাঙালি যারা শুনছে। আপনি যেটা বলছেন, আপনি জানেন এটাকে বলে জ্যাক দেরিদার ডিফারেন্স বা রিকনস্ট্রাকশন। ব্যাপারটা হলো এই, যেটা অধিকাংশ লোকজনই বোঝে না, যে একটা আপনি যিনি যখন ভাষায় প্রকাশ করছেন তার দুটো ধাপ আছে। ওটা আপনি বলেছেন, আমি জাস্ট আমার একটা মানে খুব ক্রিস্প করে বলে দিই। প্রথমটা হচ্ছে ডিটারেন্স, অর্থাৎ একটা চিত্রকল্প, একটা ছবি, যেটা আপনি বললেন একটা চিত্রকল্প, একটা ইমাজিনেশন, একটা ছবি, ছবিটাকে ভাষায় আসছে। এইবার দেরিদা বলছেন যে এইটা কখনোই পারফেক্ট হবে না। আমি যা ভাবছি, আমি যা চিত্রকল্প নিচ্ছি, তার থেকে আমি যে ভাষায় প্রকাশ করছি তার মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব থাকবে। এবার যারা খুব ভালো লেখক, একটা ভালো লেখক বা ভালো কমিউনিকেটরের সাথে বাজে কমিউনিকেটরের পার্থক্য এখানে, একটা ভালো কমিউনিকেটরের ক্ষেত্রে ডিফারেন্সটা কম হবে, আর যে কমিউনিকেট করতে পারবে না, সে যে চিন্তা করছে তার সাথে ভাষাটাকে সে রিলেটই করতে পারবে না। এটা আপনি বললেন, আমি খুব একটা ছোট আকারে বলছি। আমি আপনাকে একটা খুব মজার জিনিস বলি এবার এই জিনিসটা। আমার 95% সময় এখন যাই হচ্ছে, আমার সমস্ত কাজ, আগে আমি কিন্তু নিজে ইংরেজিতে বাংলায় নিজে লিখতাম, লিখতে ভালোবাসতাম, বাংলায় এখনো নিজে লিখি, ইংরেজিতে আমি লেখা মোটামুটি বন্ধ করে দিচ্ছি। আমি একটা খুব মজার কাজ করি 90% সময়। আমার মনের যেটা ভাবটা, যেটা যে ডিটারেন্সের প্রশ্নটা আসছে আজকের দিনে, কিন্তু এই চ্যাট জিপিটি এবং এআই এর দিকে ডিটারেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই জন্য যে মনের ভাবটাকে চ্যাট জিপিটির সাথে আমি যত গভীরে নিয়ে যেতে পারবো। কারণ আপনি জানেন যে একটা কমিউনিকেশন মানে কত গভীরে আমি চিন্তাটাকে নিয়ে যেতে পারছি। চ্যাট জিপিটিকে আমি যত ওকে মনের গভীরে ওই ওই ইনস্ট্রাকশন গুলো দিতে পারবো, ও কিন্তু তত গভীরে আমাকে আউটপুটটা দেবে। অর্থাৎ দেখুন, আমি যেটা আজকে করছি আমি মনে করি ভবিষ্যতে সেটা সবাই করবে, কারণ চ্যাট জিপিটি বিকামিং দ্য থিং। কারণ সেখানে গ্রামার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এই নিয়ে চিন্তা করতে হচ্ছে না, চ্যাট জিপিটি সব করে দিচ্ছে। কিন্তু চিন্তাটা চ্যাট জিপিটি করছে না। চিন্তার গভীরতাটার ক্ষেত্রে কিন্তু ওকে আমাকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, তুমি এইভাবে ভাবো, এইভাবে ভাবো, এইভাবে ভাবো। এই এই যে ব্যাপারটা, যেটা আগে আমাকে চিন্তার গভীরতা নিয়েও ভাবতে হতো, লিখতেও হতো, ডবল টাস্কিংটা এখন সিঙ্গেল টাস্কিং হয়ে যাচ্ছে। এইখানে একটা সুবিধা কিন্তু আসছে, যেটা বাঙালি ছাত্ররা নিতে পারছে না। অনেকে বলে যে স্যার ইংলিশ শিখতে পারছি না, এই করতে পারছি না। আমি সবাইকে এটাকে বলেছি যে তুই ভাই চ্যাট জিপিটিতে গিয়ে তোর বাংলায় মনের যে গভীর ভাব সেটাকে বাংলায় লেখ, ঠিক আছে? তুই ইংলিশে জানিস না, ইংলিশে হয়তো অত শব্দ শিখিসনি, কিন্তু আজকে একটা ছেলে যদি তার মনের গভীর ভাবটাকে বাংলাতেও সঠিকভাবে চ্যাট জিপিটিকে দিতে পারে, সে খুব সুন্দরভাবে ইংলিশ লিখতে পারবে, যে ইংলিশের স্ট্যান্ডার্ড পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে 0.001%, মানে হার্ডলি একবার দুজন ওই লেভেলে লিখতে পারবে যদি মনের গভীরতাটা দিতে পারে। এবার এইখানে তোমাকে হ্যাঁ, এবার তুমি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তৈরি করেছো, চ্যাট জিপিটি। দেখো, আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, আমাদের সময় এরিয়া লাইব্রেরি ছিল। আমি এরিয়া লাইব্রেরিকে চ্যাট জিপিটি হিসেবে ধরলাম। কেন ধরলাম আমি বলছি। আমি যখন এরিয়া লাইব্রেরিতে যেতাম, গিয়ে যখন আমি রেফারেন্স করতাম, তখন কিন্তু আমার মনের মধ্যে কি কি চাই আমার, সেগুলো পরপর সাজিয়ে নিতে হবে। এটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যদি এটা না জানতাম, তাহলে আমি রেফারেন্স, সঠিক রেফারেন্স বইটা পেতাম না। এবার কি হতো, আমি 3টে রেফারেন্স বই বার করলাম ইন্ডেক্স কার্ড দেখে, তার মধ্যে হয়তো একটাতে আমি যেটা খুঁজছি সেটা আছে। এবার এই যে কাজটা আমি করলাম, এই কাজটা করার জন্য কিন্তু শব্দ গ্রন্থনার দরকার ছিল, কারণ আমার মাথার মধ্যে যদি শব্দ না থাকতো, তাহলে কিন্তু আমি এই জায়গাটায় পৌঁছতাম না। ভাষা, ল্যাঙ্গুয়েজ আর শব্দ, এই দুটোর মধ্যে ফারাক আছে। আমি ইংরেজি না জানলেও, তুমি যেরকম বললে, আমি যদি বাংলাটাও সঠিকভাবে জানি, তাহলেও কিন্তু আমি এই চিন্তার প্রকাশটা আমি ঠিক মতো করতে পারবো। এবার একটা ভাষা তোমাকে জানতে হবে, এবং ভাষা জানা, এইখানটাতে একটু আসুন আমরা একটু গভীরে আলোচনা করি। এখানে একটা এখানে আমাদের আমি একটু বলে নিই, এক সেকেন্ড, আমি একটু বলে নিই পরপর করে। এই ভাষা শেখার জায়গায় যে জিনিসটা এখন মিস করে যাচ্ছি আমরা সবাই, এখানে দুটো প্রবলেম। তুমি বলছো সমস্যাটা কি, একদম প্রশ্নটা করেছিল, আমি ছোট্ট করে সমস্যাটাকে আমি বলে নিই তারপরে। আমার ছোটবেলায় আমার মা কাজ করতেন না, আমার বাবা কাজ করতেন। মা আমার জন্যই কাজ করেনি, অসম্ভব দুস্থ ছিল। আমি কোনোদিন ক্লাস 1-এর আগে একবার একটা ছোট স্কুলে দেওয়া হয়েছিল, সেখানে আমি যা করেছিলাম তারপরে আর সেই স্কুলে আমাকে রাখা যায়। আমি মায়ের সঙ্গে, মা আমাকে রবীন্দ্রনাথ পড়ে শোনাতো। আমার বাড়িতে একটা ফিয়েস্তার ইয়ে ছিল, তোমার ওই মিউজিকের রেকর্ড বাজানোর যন্ত্র ছিল। তাতে আমি বিদ্রোহী কবিতাটা শুনতাম।
এই যে বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির, ওই কেন বললাম আমি শব্দটা তুমি শোনো। বলো বীর বলো উন্নত মম শির শির, এই যে তুমি যখন শব্দটা উচ্চারণ করছো ছন্দ মিলিয়ে, তখন কিন্তু তোমার মনের মধ্যে দ্যাটস অ্যান ইমপ্রেশনেবল আছে। আমার মা আমাকে রবীন্দ্রনাথ পড়ে শোনাতেন, মা আমাকে গান শোনাতেন। এখন না এই জিনিসটা ওই রকম ভাবে সম্ভব নয়। আমার না, আমার ছেলেকে আমি সময় দিতে পারিনি। আমার ছেলের সুবিধা ছিল, আমার বাবা ছিলেন রিটায়ার্ড এবং তার ঠাকুমা, এরা দুজনে মিলে ও মাঝখানে শুয়ে থাকতো, দুজনের মাঝখানে মা গান গেয়ে শোনাতো আর বাবা তাকে গল্প বলতো। আজকে কিন্তু সেই জিনিসটা নেই। কিন্তু এট দ্য সেম টাইম সব বাড়িতে সব সময়, এটা তো সময়ের প্রেক্ষিতে বদলে যায় গোটা জীবনযাত্রাটা। কিন্তু আমি বিশ্বাস করি না যে বাবা মা এরা দুজনে মিলে তার সন্তানকে সারা সপ্তাহে কোনো সময় দিতে পারে। ছেলেরা তো সারা দিন ধরে জ্ঞান নেয় না, তাদের কিন্তু তাদের সঙ্গে কবিতা বলা, তাদের সঙ্গে এই যে আমার যে সভ্যতা, আমার যে কৃষ্টিটা যার মধ্যে দিয়ে ভাষাটা আসে মাথার মধ্যে, সেটা কিন্তু বাবা মারাও দিতে পারে। কিন্তু বাবা মাদের মধ্যে কোনো কনফিডেন্স নেই, পেরেন্টাল কনফিডেন্স ইজ লাইক হিউজলি লাগে। তারা কি করছে, আমার ছেলেকে যে অঙ্কটা শিখলে সে আইআইটি তে যেতে পারবে, আগে ছিল কি ক্লাস 10-এ অঙ্কে ঢুকতো, এখন ক্লাস 8 থেকে সে আইআইটি তে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার জীবনটা কোথায় গেল? তার যে মেধাটা যে এখানে 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 আমি একটু কারেক্ট করাতে চাই সবাইকে। এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের যে প্রতিযোগিতা সেটাকে তো আমরা ইগনোর করতে পারবো না, সেটা থাকবে। না কিন্তু না আমি একটা কথা বলি সমস্ত গার্জেনরা শুনুক, আপনারা শুনুন। সবাই গার্জেনরা মনে করে যে ছেলেদের অঙ্ক এবং অ্যানালিটিক্যাল স্কিলটাকে ভালো করতে হবে, কারণ কি অঙ্ক সাবজেক্টটা যেই সহ সমস্ত প্রতিযোগিতা পরীক্ষায় আসে, ইংরাজিটা থাকে না। সেটা নিট বলুন বা যেই মেন্স বলুন, ইংরাজিটা নেই, অতএব ইংরাজি শিখতে হবে না। কিন্তু বা এই যে কমিউনিকেশন স্কিলটা শিখতে হবে না, ভাষা শিখতে হবে না, প্র্যাকটিক্যাল ভাষা ভাষাটা শিখতে ভাষা হবে না। ভাষাটা না শিখলেও চলবে, কারণ ভাষাটা তো এতে লাগবে আসছে না, না, ভাষাটা আর লাগছে লাগবে না, না। হ্যাঁ, ভাষাটা লাগবে। কিন্তু বাস্তব হচ্ছে যে আপনার ছেলে আইআইটি তেই যাক আর এনআইটি তেই যাক আর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়ুক, সরকারি কলেজেই পড়ুক, তারা আলটিমেট যে চাকরি করবে সেই চাকরিতে 90% ক্ষেত্রে, যদি প্রাইভেট কলেজগুলোতে যে আরো বেশি, 90% ক্ষেত্রে কিন্তু তাকে ভাষা বেঁচেই খেতে হবে। কারণ ছেলেটা কি হবে? ছেলেটা আইদার আর&ডি ইঞ্জিনিয়ার হবে, নাই সেলস মার্কেটিং এ থাকবে, নাই প্রোডাকশনে যাবে, এই তো হয় ইঞ্জিনিয়ারিং। যাই করুক না কেন তাকে চারটে লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কাজটা করতে হবে। ডাক্তারির ক্ষেত্রেও তো একই ব্যাপার, ডাক্তারি তো পুরো ইন্টারাক্ট, একদম একদম, যে ভালো কথা বলতে পারে সে যে ভালো ভালো ডাক্তার, কথা বলতে পারে সে ভালো ডাক্তার। এবার বেড সাইড ম্যানার। একদম, এবং রিসার্চ সায়েন্টিস্টও যে হচ্ছে, যাকে প্রফেসরি করে খেতে হবে, তাকেও কিন্তু সেই ভাষা বেঁচেই খেতে হবে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অধিকাংশ গার্জেন বুঝছে না যে যেহেতু অঙ্কটা পরীক্ষায় আছে, ছেলেটাকে অঙ্ক শেখাচ্ছি, কিন্তু ওই ছেলেটাকে যখন জীবনে করে খেতে হবে, সে সেলসে হোক, মার্কেটিং এ হোক, ব্যবসার ক্ষেত্রে তো 100%, রিসার্চ সায়েন্টিস্ট হলেও তাই, তাকে কিন্তু আলটিমেটলি 90% কে সে ভাষা বেঁচে খেতে হবে, 10% হচ্ছে অঙ্ক এবং লজিক। যেটা খুব দরকার, যে রাইটারের প্রশ্নটা করলেন, কারণ ওটা আমিও বাচ্চাদের শেখাই এই কারণে যে তাতে তাদের ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ লজিক, এটা বেসটা তৈরি করতে সুবিধা হয়। এই ব্যাপারটা কিন্তু অধিকাংশ অভিভাবকদের মধ্যে নেই। তারা জানেন না যে একটা তার ছেলে যখন ভবিষ্যতে তার যদি কমিউনিকেশন স্কিল হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, সে যেটুকু অঙ্ক জানে, যেটুকু বিজ্ঞান জানে, তাতে যদি সে মাসে 50,000 টাকার চাকরির যদি তার একটা স্কোপ থাকে ভারতে, সে যদি ভাষাটা ভালো জানতো, সেই 50,000 চাকরিটা সে কিন্তু 2.5 লাখে পেত। কারণ একটা কোম্পানি জানে যে ভালো কমিউনিকেটর তার খুব গুরুত্ব আছে। এবং আমি বলছি, আমি যেহেতু বহুদিন ধরে আউটসোর্সিং এর ব্যবসাতে আছি, আমরা কিন্তু আমেরিকান কোনো ক্লায়েন্টের সাথে সেই ডেভেলপারকে ইন্টারাক্ট করতে দিই যার কমিউনিকেশন স্কিলটা ভালো, কারণ তা না হলে সে রামের বদলে শ্যাম বুঝিয়ে দেবে, তাতে কোম্পানির ক্ষতি হবে, এবং সব কোম্পানি সেটা করে। এবং দেখবেন যে কোম্পানিগুলোর ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি, যারা আমার এই যারা পডকাস্টটা শুনছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা খুব ভালো করে আমাকে পরবর্তীকালে বলেছেন যে স্যার, ছোটবেলায় তো এইসব কমিউনিকেশন স্কিল গুলো শিখিনি, যার জন্য আজকে কেরিয়ারে উঠতে খুব অসুবিধা হচ্ছে। কারণ আলটিমেটলি আমাকে আমেরিকান ক্লায়েন্টের সাথে, বিদেশি ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করতে হচ্ছে, সেখানে গিয়ে তো পাচ্ছি না, কোম্পানি আমাকে দেয় না। যে দিচ্ছে সে হয়তো আমার থেকে সফটওয়্যারটা অনেক কম জানে, কিন্তু যেহেতু সে অনেক বেশি বেটার কমিউনিকেটর, তাকেই ফেলছে এবং তারই সাঁই করে তার প্রমোশন হচ্ছে, আমার হচ্ছে না। এটা 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 খুব কমন ব্যাপার।
এটা আমি বলছি কি, কারণ অভিভাবকরা অনেকেরই তাদের এই চোখ কান খোলা নেই যে কমিউনিকেশন স্কিল কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একটা জীবনের ক্ষেত্রে। আপনি যেটা বললেন সেটা ভীষণ সাহিত্যিক বা জার্নালিস্টিক ভিউ পয়েন্ট থেকে, কিন্তু আমি মনে করি যে প্রতিটা লোকই কিন্তু তার নিজের জার্নালিস্ট। তার নিজের খবরটা যদি কেউ জানাতে না পারে সে কিন্তু জীবনে ব্যর্থ হবে। ইউ শুড এগ্রি উইথ মি। বলুন সুবর্ণ, তার আপনাকে আমি ইয়ে করতে চাই না, এবার আপনার এটা বলুন। না, আমি ঠিক এই জায়গাটা দিয়ে আসছিলাম। আহ, আমাকে একটি ছেলে একবার প্রশ্ন করেছিলেন, আমি ইন্টারভিউতে সেটি অ্যাপ্লাই করতে পারিনি, পরে তাকে আমি নিয়েছি আমাদের ওখানে, আমার বিরোধেই নিয়েছিলাম। তো সে আমাকে জিজ্ঞেস করেছে, সুবর্ণদা, এই যে আপনারা ফার্স্ট ক্লাস না পেলে কাউকে নেন না, এটা কেন? আমি বলেছিলাম যে, দেখ বাবা, এই এটার পেছনে একটা যুক্তি আছে। লোকে আইআইটি আইআইএম থেকে কেন নেয়? তার কারণটা হচ্ছে যে ওটা একটা ছাঁকনি হয়ে গেছে, যে এই জিনিসগুলো আছে। আইআইটি আইআইএম থেকে তাদের নেয় এই কারণে নয় যে তারা বিশাল কিছু জ্ঞানপক্ক জ্ঞানবৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেখানে গেলে তাদের আরো ভালো ছেলের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে পিয়ার প্রেসার এবং পিয়ার ইন্টারাকশন বলে, তাতে তাদের চিন্তা ভাবনার জায়গাটা আরো শার্প হয়। কিন্তু এই ফাঁকনিটার মধ্যে দিয়ে তারা গেছে বলেই এই সংস্থাগুলো সেই সুযোগটা নেয়। এই ক্ষেত্রেও তাই, ফার্স্ট ক্লাস পাওয়া মানে এটা একটা সংবাদপত্র যে সে ভালো কমিউনিকেট করতে পারে। দ্বিতীয় জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এ ভালো রেজাল্ট করেছে মানে এ খুব কম্পিটিটিভ। আমি ওটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি তবুও বলে নি, এ খুব কম্পিটিটিভ। যে কম্পিটিটিভ নয় সে ভালো রেজাল্ট করতে পারে না। কম্পিটিশনটা তার ইন্টারনাল। আমি কেন হেরে যাব, হারবো না, এই বোধটা যে এই ভালো রেজাল্ট করে আসে তার মধ্যে কিন্তু থাকে, না হলে সে ভালো রেজাল্ট করতে পারে। এই দুটো থাকে বলেই একটা ভালো কাগজ ফার্স্ট ক্লাস পাওয়া লোককেই খোঁজে, যে কমিউনিকেট করতে পারবে। আমি আসছি এর পরবর্তী জায়গাটায়। আমি আমার জীবনের উদাহরণ থেকে ক্লাস 8টা বলেছিলাম। কেন বলেছিলাম? আমি যদি ক্লাস 8-এ এই জিনিসটা না বুঝতাম, তাহলে কিন্তু আমি লড়াইয়ে ফিরতে পারতাম। তার কারণ হচ্ছে বেশিরভাগ ছাত্র জীবনে ক্লাস 8টা হচ্ছে কিন্তু সেই থ্রেশহোল্ড, হুম। যেখান থেকে Actually, আমি জীবনটা ক্লাস কিন্তু ক্লাস 6 to 8 যেটাকে আমরা মিডল স্কুল বলি বেসিক্যালি, সেটা হচ্ছে সবচেয়ে ফর্মেটিভ ইয়ার এই সবচেয়ে বছরগুলো। বড় বড় জায়গা, যে ওখানে গিয়ে ধরে নেয়। হুম, সবাই তো এক জায়গায় ধরতে পারে না, কেউ ক্লাস 6-এ ধরে, কেউ 7-এ ধরে, কেউ 8-এ ধরে। কিন্তু 8-এর পরে এই লড়াইয়ে ফেরাটা খুব মুশকিল হয়ে যায়। হুম, 8-এর পরে কিন্তু লড়াইয়ে ফেরাটা মুশকিল হয়ে যায়, কারণ 8-এর পর থেকে কিন্তু কন্টেন্ট হেভি হয়ে যায়। এবার সেই right. কন্টেন্টটা বোঝার জন্য আমার যদি ভাষা স্কিলটা পরিষ্কার না হয়, অর্থাৎ যুক্তিটা, মানে আমার যুক্তি যন্ত্র মাথার মধ্যে যেটা আছে, সেটা যদি প্রপারলি তেল খেয়ে লুব্রিকেটেড না হয়, তাহলে পরের জায়গায় গিয়ে ক্লাস 9 থেকে তো আমার কন্টেন্ট আসতে শুরু করবে। 10-এ গিয়ে পরীক্ষা দেবো, প্রথম বড় পরীক্ষা, তারপরে 11-12। এই জায়গাটা ওই জন্য এই ফরম্যাটিভ ফেজে যেটা করা উচিত, সেটা হচ্ছে যে সন্তানদের মাথায় প্রচুর মাস্টার মশাই মাথার মধ্যে না গুঁজে দিয়ে তাদের মাথায় শব্দ, বাক্য, কমিউনিকেশন গুঁজে দেওয়া, সাহায্য করা। সবার মধ্যে এটা থাকে, সবার মধ্যে স্পৃহাটা থাকে, ওই সলতেটা জ্বালিয়ে দেওয়া। না, এখানে সুপর্ণদা যেটা একটা ডিজাস্টার হয়ে গেছে, ওটা আমি প্রচুর অভিভাবকের কাছ থেকে কমপ্লেনটা পাই, যে আজকে তো পশ্চিমবঙ্গের ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রের সংখ্যা প্রায় 1 লাখ, আর বেঙ্গলি মিডিয়ামে 8-9 লাখের মতো। আমি বলছি, সব জায়গাতে এক সমস্যা, সে বাংলার প্রশ্নই হোক ইংলিশের প্রশ্নই হোক, তারা বলে যে যে মাস্টারমশাই যে নোট দিয়েছে সেই নোটটা যদি মুখস্থ করে না লিখতে পারে, সেই ভাষায় যদি না লিখতে পারে, ছাত্রকে মার্কস দেওয়া হচ্ছে না। একটা ছাত্র যে তার নিজের ভাষায় লিখলে অ্যাপ্রিসিয়েশন পাবে, এখন একটা বাচ্চা যখন লিখবে তার মধ্যে তো ভুল হবে, তো সেটা সে হচ্ছে না, সে মার্কসে পিছিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা মানে যখন এই সিস্টেমটা কিন্তু একদম এমএ পর্যন্ত চলছে, মানে ইংলিশে এমএ পাস করে যাচ্ছে মাস্টারমশাই নোট মুখস্থ করে। এবার তাকে যখন আপনি বলছেন যে দুটো লাইন তুই লেখ, আপনি নিজেও জানেন আজকে যতগুলো ইংলিশে এমএ পাস করেছে, সে ফার্স্ট ক্লাস হোক বা সেকেন্ড ক্লাস হোক, একটা দুটো লাইন নিজেরা ঠিকঠাক লিখতে পারবে না, যেটা তার ভাবের সাথে কমিউনিকেট করবে। এটা আমি কোনো
মানে ইয়ে থেকে হাওয়া থেকে বলছি না, আমি প্রচুর ইংলিশে MA বা MBA হায়ার করে কলকাতায় ভুগেছি, দেখেছি টোটাল জিরো, কিছু করতে পারে না, দুটো লাইনও লিখতে পারে না ঠিক করে। ইটস ভেরি ডিজাস্টার। কারণ আজকে ধরুন আমি আমার দাদু এবং ঠাকুরদার কথা বলি, তারা দুজনেই খুব ভালো কমিউনিকেটর ছিল, বাংলাতে খুব ভালো বাংলা লিখতে পারতো। তাদেরও কিন্তু স্কিল ওই মাধ্যমিক, তখনকার দিনে ইন্টারমিডিয়েট বলতো ক্লাসে। খুব সাংঘাতিক জিনিস তখন ছিল, তখন ইন্টারমিডিয়েটে যা করতে হতো। দুই ভদ্রলোক, ইন্টারমিডিয়েট পাস ভদ্রলোক, তারা যে বাংলা লিখতে পারতেন, আজকে বাংলায় যারা MA পাস করেছে ওই লেভেলে বাংলা লিখতে পারবে না। তারা মনের ভাবটাকে একদম সুন্দরভাবে, আমি তাদের চিঠিপত্র দেখেছি, সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারছে। ইন্টারমিডিয়েট কোর্স বলছি যে বাংলা এটা হারিয়ে গেল কি করে, বাঙালিতে তো একটা বড় সম্পদ ছিল। দেখো, এটা না হারিয়ে যাওয়ার পেছনে আমরাই দায়ী, অনেকটা প্রাতিষ্ঠানিক। তুমি যদি দেখো, দক্ষিণ ভারতে গেলেও তুমি এই ধরনের কথা শুনবে, কিন্তু দক্ষিণ ভারতের আমি যেটুকুন দেখেছি, আমি এটা সম্পর্কে আমি মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারবো না, কিন্তু এটা তুমি বলবো অ্যানেকডোটাল এভিডেন্স যেটাকে বলে। দক্ষিণ ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনো কিন্তু ওদের একটা প্রথাগত ব্যাপার আছে, সেটা হচ্ছে পরিবার থেকে শেখার উপর জোর দেয়। পশ্চিমবঙ্গে হঠাৎ কোথায় গিয়ে, আমার মনে আছে আমাদের ছোটবেলায় এই জিনিসটা হতো, আমি অনেকের বাবা মাকে বলতে শুনেছি, তো ওই দিল্লির বোর্ডে দিয়ে দিলে আমার ছেলে অনেক নম্বর পেয়ে যেত, ইউনিভার্সিটিতে চলে যেত। কিন্তু এটা একটা ফলস ধারণা ছিল, আমি ঠিক জানি না, কারণ একটা জিনিস অবশ্যই আছে যে বোর্ডের নম্বর একটা পার্সেন্টেজ যোগ হয় ভর্তি হওয়ার সময়। আমি এখনো খুব ভালো করে নতুন সিস্টেম সম্পর্কে অভিজ্ঞ নই, কিন্তু আমাদের সময়ও এটা হতো যে একটা অ্যাডমিশন টেস্টের সময় 3টে ভাগ থাকতো, এই ইন্টারভিউ, ভালো ইউনিভার্সিটিতে ইন্টারভিউ, একটা রিটেন টেস্ট, আর যে না আমাকে বলতে এটা এটা বলতে দাও আমাকে, জাস্ট একটা শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ আস্তে আস্তে এই যে বেশি নম্বর পাওয়াটা বাঙালি সমাজে একটা অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ালো শিক্ষার বদলে। আমাদের ছোটবেলায় আমরা বড় হয়েছি শিখতে হবে এটা জোর দিয়ে, আর যেহেতু শেখার উপর জোর ছিল, অটোমেটিক্যালি সেটাকে লেভারেজ করে নম্বরটা আসতো। এবার আমরা তো MCQ দিয়ে পাশ করিনি, আমি প্রথম মাধ্যমিক ব্যাচ, আমাদের কিন্তু লিখতে হতো সবাই। হ্যাঁ, আমাদের হায়ার সেকেন্ডারিতে প্রচুর লিখতে হতো, প্রচুর পড়তেও হতো, অরিজিনাল বইও পড়েছি আমরা হায়ার সেকেন্ডারি। তো প্রশ্নটা হচ্ছে এইখানে, যেই মুহূর্তে বাঙালি সাইকেতে কম্পিটিশন, দেখো এইটা না একটা কিছুটা সুপারফিশিয়াল একটা এক্সপ্লানেশন, কিন্তু এটাতেও একটা কিন্তু দম আছে, যে যেই মুহূর্তে বাঙালি বাবা মা ধরে নিল যে নম্বরটাই হচ্ছে অভীষ্ট, শিক্ষাটা নয়, সেই মুহূর্তেই কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থাটা বদলাতে শুরু করে। দাও নম্বর, দাও নম্বর। আজকে সেখানে গিয়ে কি দাঁড়িয়েছে, বাংলায় যদি বানান ভুল হয় তাহলেও তুমি নম্বর পাবে, তাহলে ভাষাটা তুমি শিখলে কোত্থেকে? ইট ইজ লাইক অঙ্ক তুমি যদি ভুল করো তাহলে তোমাকে নম্বর দিতে হবে, হয় নাকি তাই? তুমি তো অঙ্কটা ভুলই করেছো, তার জন্য তোমাকে পানিশ হতেই হবে। সিমিলারলি বাংলা বানান ভুল করলে তুমি তো বাংলাটা ভুলই করেছো, অতএব তোমাকে পানিশ হতে হবে। সমস্যাটা কি হচ্ছে, বেশিরভাগ লোক কয়ের হ্রস্বই আর কয় বাকিগুলো ভুলে যাও, কখন কয়ের হ্রস্বই লিখবো আর কখন কয় দীর্ঘি লিখবো এবং কেন লিখবো বুঝতে পারে না। এই যে ফারাকটা কেন করে হয়েছে, আমি কি যাব, আমি কি খাবো, এটা দিয়ে বলি, আমি কি খাবো, এটা যদি উত্তর হ্যাঁতে বা নাতে হয় তাহলে তুমি হ্রস্বই দিচ্ছ। আর আমি কি খাবো অর্থাৎ কি কি জিনিস খাবো, তখন তুমি দীর্ঘই দিচ্ছ। অর্থাৎ তুমি যেটা মুখ দিয়ে বলছো তার রিফ্লেকশনস, তখন তুমি যে সায়েন্স গুলো, যে এটা তো আসলে সায়েন্স, মানে SIGNS, তো তুমি সেটা সেইভাবে বোঝাচ্ছ, কয়ের হ্রস্বই আর কয় দীর্ঘইর মধ্যে বিরাট প্রভেদ আছে। তাহলে আমি কি খাবো, অর্থাৎ আমি জিজ্ঞেস করছি আমাকে তুমি খেতে দিচ্ছ, আমি কি খাবো, তুমি সেটা লিখবে কি করে? দুটোই যদি একই রকম ভাবে লেখো, ফলে বানান খুব জরুরি। তুমি বলে দিলে যে বানানের কোনো দরকার নেই, অর্থাৎ তুমি ভাষাটাকেই মেরে দেবে, ভাষা শিক্ষার প্রয়োজনীয়তাটাকে। তবে সুপর্ণ, দেখেন আমি একটু ডিফার করছি এই কারণে, দুটো ব্যাপার আছে। এক হচ্ছে কি, কিন্তু
আজকে আমি যদি আজ থেকে 10 বছর ভবিষ্যৎটা দেখি, সেক্ষেত্রে কিন্তু লেখা ফাইনাল আউটপুট এআই সিস্টেম দিয়ে আসবে। আমি অলরেডি 95% কাজ ওভাবেই করছি, মাচ বেটার। সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি নিজের সঠিক গ্রামার, সঠিক বানানে লেখে। আপনার কাজ হচ্ছে বাংলা বা আমি ইংরাজি। তোমাকে আমি তোমাকে একটা প্রশ্ন করছি। চ্যাট জিপিটিতে তুমি জানলে না বানানটা, চ্যাট জিপিটিতে লিখলো আমি কি খাবো রস্বই দিয়ে, তারপরে লিখলো তাহলে আমি কি খাবো দীর্ঘই দিয়ে। তুমি রস্বই আর দীর্ঘইয়ের পার্থক্যটা তুমি জানো না, তুমি পড়ে বুঝতে পারবে? দুটো ব্যাপার আছে, দুটো আমি এখানে বলি। চ্যাট জিপিটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো ভাষায় এক্সপ্রেস করতে পারেন। আমি বাংলায় লিখে ইংরাজি পেতে পারি, ইংরাজিতে লিখলে বাংলায় পেতে পারি, ওটাতে কোনো সমস্যা হয় না। আর সেকেন্ড হচ্ছে কি, চ্যাট জিপিটি কনটেক্সটটা ভীষণ ভালোভাবে ধরতে পারে। অর্থাৎ যদি ও দেখে যে এই কনটেক্সটে বানানটা ইকার বা দীর্ঘকায় হতো, ওটা অটোমেটিক্যালি বুঝে নিতে পারে, কারেক্ট করে। মানে আপনি ইংলিশ লেখার সময় যদি বানান ভুল করেন কিন্তু কনটেক্সট ঠিক থাকে। না, ও তো ঠিক দিল। আমি আমি চ্যাট বলছি, চ্যাট জিপিটি ঠিক দিল, তুমি কি পড়ে বুঝতে পারলে? না, হ্যাঁ, কারণ তুমি তো কি কি আর কি এর ফারাক জানো না। হ্যাঁ, ছেলেটা হয়তো পড়ে বুঝতে পারবে না, সেটার জন্য একটা রিভিউ দরকার। অবভিয়াসলি রিভিউ উইল বি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে হচ্ছে প্রশ্নটা যে যে বেসিক্যালি দেখুন, আমি মনে করি যে আমরা এখন একটা বরাবরই ছিলাম, এখন আরো বেশি এআই এর জন্য, বিশেষ করে ভাষার ক্ষেত্রে এআই এর জন্য একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছি। এবং আমি এটা তো নির্দ্বিধায় বলছি, একমাত্র বাংলাটা আমি নিজে লিখি, বাকি ইংরাজি তো আমি 95% চ্যাট জিপিটি ব্যবহার করে লিখতে হচ্ছে। কারণ কি, সেখানে দেখছি খুব সুন্দরভাবে আমি যদি আমার আইডিয়া গুলো বলে দিই, পয়েন্ট ওয়ান পয়েন্ট টু, এবং ওই যে রাইডারে বললেন আমি লজিক গুলো বলে দিই, এই লজিক করে স্ট্রাকচার সাজিয়ে দিচ্ছে, সুন্দরভাবে আমাকে দিয়ে দিচ্ছে, তারপর আমাকে একটু কয়েকটা সেন্টেন্স আলাদা করে দিতে হবে। এবার দেখুন, এবার আমরা কাজের জায়গায় আসি সুপর্ণদা। লেট সি যে দেখুন, আমরা একটা আইডিয়াল বা আদর্শবাদের জগৎ নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু একটা বাবা মার কাছে তার প্রথম এবং প্রধান চিন্তা থাকে, মাইসেলফ বিং এ প্যারেন্ট অ্যাজ ওয়েল, যে ছেলেটা কি করে আজকে একটা আধুনিক যুগে কিছু করে খেতে পারবে। আমি মধ্যবিত্তের কথা বলছি, তার ব্যবসা নেই, থাকলে ভালো, থাকলেও তাকে ভালো করে ভাষাটা শিখতেই হবে। আর তার একমাত্র সম্বল ছেলেটা যাতে একটা ভালো কর্পোরেটে, এখন তো সরকারি চাকরি নেই, ভালো কর্পোরেটে চাকরি পায়, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ আলটিমেটলি একটা বাবা মা এই কারণে আমার কাছে আসে, নয় যে ছেলেটা শিখতে, আমি এটা বলতে কোনো লজ্জা নেই, যতই আমি শেখা শেখা করি, কারণ শেখাটাকে আমি বলছি, কারণ না শিখলে কিছু হবে না, কিন্তু সে চাইবে যে তার ছেলে মেয়ে যাতে দুপায়ে দাঁড়ায়। এবার সেই প্রসঙ্গেই যেটা আপনার সাথে আমার কথা হয়েছিল, এটা আমি বলছি যে এবার আমরা কাজের কথা আসি, যে এই যে আমরা ভাবছি যে আপনি যেটা বললেন যে আমরা খুবই গ্রেটফুল যে আপনার মতো লোক একজন রাজি হয়েছে বাচ্চাদের শেখাতে। তো 5 to 8 এটা হচ্ছে আমার কাছে খুব ফর্মেটিভ এবং আমার ফোকাসড এরিয়া। এইখানে আপনার ধারণা যে বাচ্চারা যে রেগুলার যে ক্লাসে বাংলা ইংরেজি শিখছে, তার বাইরে তাদের ভাব কি, ভাব মানে হচ্ছে তাদের যে ইমাজিনেশন। আমি বরাবর যেটা ইতিহাস পড়া থেকে বা বিজ্ঞান পড়া থেকে বা অঙ্ক পড়া থেকে যেটা করি, সেটা হচ্ছে যে তাদের চিন্তাধারাটা সম্প্রসারণ করতে হবে, তাদের ভাবের বিস্তার চাই। কারণ ভাব এবং ভাবনার বিস্তার ছাড়া কিন্তু ভাষার বিস্তারটা আসবে না। হ্যাঁ, সেটা করতে গেলে যেটা আপনি বললেন, ওয়ার্ড লাগবে, গ্রামার লাগবে, সেটা পরে ব্যাপার। এবার আপনি বলুন যে বেসিক্যালি ক্লাসের ছেলেপিলেরা তো আমাদের অলরেডি একটা ইংলিশের একটা অলরেডি চলে, এআই দিয়ে ইংলিশ শেখা, এই জায়গাটা চলে। কিন্তু সেখানে তো আমরা ওইভাবে একটা ছেলেকে কিভাবে চিন্তা করতে হবে, চিন্তাটাকে কি করে একটা ক্রিয়েটিভ রাইটিং এ কনভার্ট করতে হবে, কি করে মনের ভাবটাকে আরো গভীরে গিয়ে প্রকাশ করতে হবে, ওই ওই স্কোপটা নেই ওই কোর্সটাতে। তো আমি যেটা আপনার সাথে আগে কথা বলেছিলাম, যে কিভাবে আপনি ক্লাস 5 থেকে 8 এর বাচ্চাদের তৈরি করবেন, যাতে কিনা ভবিষ্যতে গিয়ে তারা মার্কেটিং, সেলস, বিজনেস, রিসার্চ যেখানে যাক না কেন। কারণ আজকে আমার কাজ ম্যাক্সিমাম সময় পেপার লেখা নাই, প্রপোজাল লেখা, লেখাই তো কাজ, ওটাই তো আসল কাজ, বাকি তো সব গুণ। তো এই যে স্কিল গুলো দরকার, যে স্কিল গুলো আমি দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে মানে সাংঘাতিক রকম অ্যালার্মিংলি কমে গেছে, এইটা আপনি কিভাবে তাদেরকে চেঞ্জ করবেন যাতে তারা বেটার করতে পারে? মানে লেটস টক অ্যাবাউট পজিটিভলি, যে কি করে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। নেগেটিভ বলতে গেলে তো ওশান। দেখো, আমি একদম শুরুতেই বলেছি যে আমাদের কাজ হচ্ছে সলতেটাতে আগুন দিয়ে দাও। হুম, এবার ক্লাস 5 থেকে ক্লাস 8 এর বাচ্চাদের হ্যান্ড হোল্ডিংটা খুব জরুরি। এই হ্যান্ড হোল্ডিং এর সময় কারণ নেই। আমি যদি এই কোর্সটার মধ্যে যে ভাবনাটা আমি শুরু করেছি এই কোর্সটার জন্য,
সেটা হচ্ছে যে গোটা কোর্সটা কিন্তু একটা, যদি মুভমেন্ট টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, এটাই কিন্তু প্রত্যেকটা কোর্সের তো একটা লক্ষ্য থাকে, মুভমেন্ট টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। ভাব এবং ভাবনার বিস্তার যে কোনো একটা টপিকে, এটা এবার সবার আগে। এবার এবার যদি ভাবনাটা হয়, সেই ভাবনাটা তো শব্দ দিয়েই হবে, যে কারণে এত কথা আগে বললাম। এইটা সাথে আমি একটু আপনার সাথে একটু ডিফার করতে পারি, কারণ আজকের দিনে এবং আগের দিনেও যেটা ছিল, আলটিমেটলি দেখুন, আপনি যদি ভাষা তত্ত্বে যান, লিঙ্গুইস্টিকে যান, লিঙ্গুইস্টিকে বলে ভাষার মূলটা কি? ভাষা হচ্ছে একটা সিম্বল ডিরাইভ ফ্রম সাম পিকচার্স, রাইট? প্রত্যেকটার একটা, আপনি করুন, জ্ঞান, ভার্বের, নাউনের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার কাজ করে। তো প্রথম আমি যেটা মনে করি, যেটা আপনি দেরিদার রিকনস্ট্রাকশনে পাবেন, যে প্রথমে হচ্ছে একটা পিকচার, একটা চিত্রকল্প, সেই চিত্রকল্পটাকে মানে সেই সিনেমাটা সে চোখে দেখতে পাবে, তারপর তার ভাষা, আপনি যেটা বললেন নেক্সট যেটা ইম্পর্টেন্ট, তার ভাষার এবিলিটিতে সেটাকে সে ট্রান্সলেট করতে। কিন্তু তো মুশকিল হচ্ছে এখানে এখানে এটাকে ভেঙে ভেঙে বলে দিই আমি। এই কোর্সটাতে লার্জলি যেটা হবে, এটা একটু বোঝার সুবিধার জন্য আমরা এই বড়দের ক্ষেত্রে বলি ওয়ার্কশপ বেসড। এখানে বাচ্চারা শব্দ নিয়ে খেলবে, আর আমি রেফারির মতো বাঁশি বাজাবো। কখনো সে লিখবে, যে লেখা আমি কারেক্ট করব, কখনো সে বলবে, আমি শুনবো, শুনে বলবো যে এটাকে কি আমরা এইভাবে বলতে পারি। আমি কিন্তু তাদের অ্যাডাল্ট হিসেবে ট্রিট করব। ক্লাস 5-এর বাচ্চা সে যথেষ্ট বড় না না, অবশ্যই আমার অবশ্যই। কাছে, আমার কাছে। এবং যেহেতু আমার বয়সটাও ওদের মতনই, আমিও ক্লাস 5-এরই বাচ্চা, ফলে আমি ওইভাবেই ওদের সঙ্গে এগোবো। যদি এই কোর্সটা এগোয়, এই কোর্সটার দুটো ভিত্তি হবে। একটা ভিত্তি হবে বাচ্চাদের চিন্তাধারা, তাকে আরেকটু, তারা যা চিন্তা করছে সেটা প্রকাশের সুযোগ করে দেওয়া। আর আরেকটা ভিত্তি হবে আমাদের এবিলিটি টু গাইড দেম টুয়ার্ডস দ্য ability of expressing oneself হ্যাঁ, with full candor, confidence, and more or less correctness. এখানে একটা সুপর্ণদা আর একটা জিনিস বলে দিই, আমি জানি কোশ্চেনটি ইনভ্যারিয়েবলি উঠবে, লোকে বলবে যে আপনি বাংলাতে না ইংরাজিতে করবেন। আমি যেটা ব্যক্তিগতভাবে জীবন জীবিকায় আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ পলিসি, এটা আমি সবাইকেই বলেছি এবং গর্বের সাথে দুবার করে বলছি, আমি মনে করি প্রতিটা বাঙালির ইংরাজি এবং বাংলা দুটোতেই গভীরভাবে ব্যুৎপত্তি দরকার, নট আদার ওয়ে ডাউন। বাংলায় ব্যুৎপত্তি এই জন্য দরকার, কারণ আমি দেখেছি একটা বাঙালি যদি বাংলা ভাষাটা ভালো করে না শেখে, তার মধ্যে চিন্তায় গভীরতা আসতে পারে না, সম্ভব নয়। কারণ মাতৃভাষাটা যেটা সে শিখেছে, যে প্রথম 3000 ওয়ার্ড সে শিখেছে, সেটা তো বাংলায় শিখেছে। সুতরাং একটা বাংলায় গাছ বললে আর ইংলিশে ট্রি বললে, বাংলায় গাছ বললে তার মনে যে চিত্রকল্প বেশি, ওটা আপনি যেটা বললেন যে তাকে একটা ভাবতে হচ্ছে, এটা হয় না। সেই জন্যই বাংলা ভাষাটা শেখাটাও গুরুত্বপূর্ণ। আবার এটাও ঠিক যে বহির্জগতের জন্য চাকরি পেতে গেলে ইংরাজি ছাড়া উপায় নেই। আজকের দিনে সুবিধা যেটা হচ্ছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আসার জন্য তার মনের গভীরতাটা বিকাম দ্য ডেপথ অফ হিজ থিঙ্কিং, দ্য ওয়াইডেননেস, যে কতটা ব্যাপ্তি নিয়ে চিন্তা করতে পারছে, সেটা বিকাম মোর ইম্পর্টেন্ট। এবং চিত্তকল্প, যেটা আজকে মানে আমার খুব খারাপ লাগে যে আজকে বাঙালি এত কবি বাংলায় রাস্তাঘাটে কবি পাওয়া যায়। কবিতা মানে কি? কবিতা মানে তো একটা চিত্রকল্পের একটা ভাষায়ন করছেন আপনি, ভাষাগুলোকে ভেঙে চুরে চিত্রায়ন করছেন। কিন্তু যখন তাকে আমি একটা কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে লিখতে বলবো, কোনো একটা কিছুর ব্যাপারে লিখতে বলবো, তাদের চিত্রকল্প সব হারিয়ে যাচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না। তো এইটা একটা মারাত্মক খুব আমি বলবো যে রূপ নিয়েছে, যেটা থেকে আমাদের উদ্ধার পেতে হবে। তো ঠিক আছে, আপনার কথা শুনে আমি খুবই আশ্বস্ত হলাম, কারণ আপনি খুবই অভিজ্ঞ লোক, ইউ আর দ্য বেস্ট অ্যামং দ্য বেস্ট ইন ক্যালকাটা এবং দিস কন্টেন্ট রাইটিং। তো আমি আশা করবো যে বাচ্চারা আপনার সাথে ক্লাসটাকে এনজয় করবে, এবং আপনি একদম ঠিক বলেছেন যে যাতে ওদের এই লেখা এবং বলা, মানে ওরা যাতে এনজয় করতে শেখে, যে আমার মনের ভাবটা যখন আমি প্রকাশ করছি, এটা মানে এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, আমরা যখন বিষটা ত্যাগ করি, তখন যখন মনের একটা আনন্দ হয় যে মনটা হালকা হয়ে গেল। আমি লিখি কেন? লিখলে মনে হয় যে মনটা হালকা হয়ে গেল। আপনি জানেন যে একটা যখন মনের মধ্যে চিন্তা করি, যখন নামিয়ে দেয়, তখন একটা খুব একটা গেটিং এ স্যাটিসফ্যাকশন।
এই লেভেলে যাতে ওদের কাছে ওই ওই ভালোবাসাটা পৌঁছায়, কারণ আপনি যেটা বললেন চলতে চলেন, ওই ভালোবাসাটা পৌঁছে গেলে কিন্তু তারপর থেকে ওরা নিজেদেরই মনে হবে আমি কেন না আমি এইভাবে লিখবো না, আমি এইভাবে লিখলে আমার তো খুব ভাল লাগছে। দ্যাটস হোয়াট শুড বি দ্য আলটিমেটলি। চলো দেখা যাক, কোর্সটা তৈরি করি, কি হ্যাঁ, না পড়ানো ঠিক হবে আছে, না আমি না। অ্যাকচুয়ালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো, দেখি কতজন ইন্টারেস্টেড হয়। কাল পরশুর মধ্যে আমি এটা পুরো ঘোষণা করে দিচ্ছি যে কতজন চাইছে। কিন্তু আমি একটা সবাইকে গার্জেনদেরকে এটা বলবো যে আলটিমেটলি আপনার ছেলে অঙ্কই শিখুক আর যাই শিখুক, ওগুলো দরকার প্রতিযোগিতা পরীক্ষার জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যখনই কোনো চাকরি করবে, পেশা করবে, ব্যবসা করবে, সব জায়গাতে 90% অফ দ্যাট ইজ নাথিং বাট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিল। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, যে ইতিহাস পড়তে আমি খুব ভালোবাসি, তো আমি আগে দেখতাম যে আমাদের আমেরিকান ক্যাপিটালিজম, স্টোরি অফ বেঙ্গলি ক্যাপিটালিজম, স্টোরি অফ ইন্ডিয়ান ক্যাপিটালিজম, তো যাদেরকে সবচেয়ে দেখছি ভালো ব্যবসায়ী পুঁজিপতি হয়েছে। তো আমি ভাবতাম যে পুঁজিপতিদের অ্যাসেট কি, একটা অ্যাসেট অবশ্যই এই যে তারা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, অঙ্কটা হিসাবটা লাভ করতে, হিসাবটা করতে পারে। সেকেন্ড একটা জিনিস হচ্ছে তাদের সবাই খুব ভালো কমিউনিকেটার, খুব ভালো মানে ভাষাতে মানুষকে কনভিন্স করতে পারে, বলতে পারে। একটা ভালো এক্সাম্পল দিচ্ছি যে বাংলায় যখন মানে ব্রিটিশ শাসন এলো পলাশী যুদ্ধের পর থেকে, আমি যদি দেখি যেগুলো নব্য বাঙালি সম্প্রদায় এলেন, তাদের মধ্যে যারা ব্যবসায় সফল হয়েছিলেন, এখানে আমি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে আরো অনেকেই আছেন যারা মানে ব্যবসায় সফল হয়েছিলেন, প্রত্যেকের জীবনী আমি পড়েছি এবং গিয়ে দেখেছি তারা 5টা ভাষা জানতেন। সেই সময় তারা ফার্সি জানতেন, সংস্কৃত জানতেন, ফার্সি, সংস্কৃত, উর্দু, বাংলা, ইংরেজি, এই 5টা ভাষা শেখার জন্য তাদের ভাষার প্রতি যা দখল ছিল ওই সময় বাঙালি, মানে যে সময় আমাদের মানে নবাব থেকে ব্রিটিশ আমলের যে ট্রানজিশনটা হচ্ছে, প্রতিটা সফল ব্যবসায়ী, প্রতিটা সফল বাঙালি ব্যবসায়ী, দ্যাট ইনক্লুডস প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মেন সম্পদ ছিল হচ্ছে কিন্তু ভাষার প্রতি জ্ঞান। 5টা ভাষা তারা জানতেন। এরা তোমার একটা একটা ছোট্ট গল্প বলে নি, একটা ছোট্ট উপাখ্যান আর কি। উপাখ্যান নয়, সরি, মানে একটা জাস্ট ইটস আ ফ্যাক্ট। সেটা হচ্ছে যে আমি চিরকালই কিছু না কিছু করি আর কি। আমি আহ, এই মুহূর্তে একটি ইউরোপিয়ান ভাষা আবার শিখছি। তো সেই প্রসঙ্গে একটি ছাত্রী সুরাট থেকে, তার মেয়েও ক্লাস 4-5-এ পড়ে। তো তার মেয়েও ক্লাস 4-এই এই ভাষাটা শিখছে। সে তো এমনিতেই গুজরাটি শিখছে, হিন্দি শিখছে, ইংরেজি শিখছে, তার সঙ্গে আরেকটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজও সে কিন্তু এই বয়সেই শিখছে। এবং এইটা কিন্তু এখন মোটামুটি অ্যাসপায়ারিং মিডল ক্লাস ফ্যামিলিজ গ্লোবালি বলবো, এটা কিন্তু একটা ট্রেন্ড যে ভাষা শেখো। কারণ ভাষা শিখলে, না শিখলে, যেমন 14th সেঞ্চুরি পর্যন্ত গোটা বিশ্বের ট্রেড ল্যাঙ্গুয়েজ ছিল আরবি। এবং যে কারণে ওই স্প্যানিশ আর আমাদের ভারতের মধ্যে অনেক শব্দের প্রচুর মিল আছে। তো এই যেমন পিলাও, পোলাও, হ্যাঁ। তো এই জিনিসটা বোঝার দরকার আছে যে বণিকরা কিন্তু সাহিত্যিকদের সঙ্গেই একই সঙ্গে বুঝেছিলেন যে ভাষাটা তার বড়লোক হওয়ার এক অন্যতম পাথেয়। মূল পাথর, কারণ ওটা ছাড়া হবে না। বাংলা ভাষার অন্যতম পাথেয় ডিকশনারি, বললাম। বাংলা ভাষার প্রথম ডিকশনারি লিখেছিলেন ডাচ বণিকরা, বাংলা ভাষার দ্বিতীয় ডিকশনারি লিখেছিলেন ইংলিশ বণিকরা, বাংলা ভাষার ডিকশনারি লিখেছেন। আমি বলছি নটা বাঙালি। দেখুন এখানে একটা সমস্যা আছে, আমাদের বাংলার মধ্যে ভুলভাবে একটা আদর্শের দাসত্ব ঢুকে গেছে। আদর্শের দাসত্ব করতে গিয়ে যেটা হয়েছে খুব ভুলভাল চিন্তা, যেমন একটা বড় সংখ্যায় বাঙালি হিন্দি বিরোধী হয়ে গেছে, উইচ ইজ আনফর্চুনেট। কারণ হিন্দি ভাষা বলতে তো ভারতবর্ষে কারো ভাষায় হিন্দি ভাষা ছিল না, একটা সমস্ত মিশিয়ে বরাবর লাস্ট 400 বছর ধরে হিন্দুস্তানি থেকে হিন্দি হয়েছে। তো প্রশ্ন হচ্ছে আপনি যখন ইংরেজি শিখবেন, স্প্যানিশ শিখবেন, তার সাথে হিন্দি শিখবেন, তাতে আপনার কিন্তু ভাষা সমৃদ্ধ হবে, আপনার নিজের ভাষা, আপনার চিন্তা করার ক্ষমতা বেড়ে যাবে। মোর নাম্বার অফ, আপনি যেটা বললেন, মোর নাম্বার অফ ওয়ার্ডস সিনথেসাইজ। এই বিরোধটার মধ্যে না যাওয়াই ভালো এখন। বিরোধের মধ্যে না যায় ভালো, কিন্তু আমি মনে করি যে না, এটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড যে বেসিক্যালি আমি চাই যে বাঙালি যত পারে ভাষা শিখুক, মানে ভাষার প্রতি যেন
রাজনীতিতে সত্য হতে পারে, কিন্তু কোনো ভাষা মানুষের সত্য হবে এটা আমি চাই না। আমি চাই যে একটা বাঙালি স্প্যানিশ শিখুক, জাপানিজ শিখুক, কোরিয়ান শিখুক, হিন্দি শিখুক, যত শিখবে তত সে সমৃদ্ধ হবে। এটা হচ্ছে বটম লাইন, মানে দ্যাটস গোজ বিয়ন্ড পলিটিক্স অ্যাকচুয়ালি। মানে ভাষা মানুষকে সমৃদ্ধ করে, যেটা বলে। ইনফ্যাক্ট বাই দ্য ওয়ে, এখন বলে নি চট করে, এটা আমার জাস্ট মাথায় এলো, এখন কিন্তু স্প্যানিশ শিখলে ইন্ডিয়ায় প্রচুর চাকরি আছে। না, কিন্তু স্প্যানিশ, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান এই না, চারটে। আমি আমি যাচ্ছি না, কিন্তু স্প্যানিশে কিন্তু এখন, কারণ কারণ হচ্ছে যে হিসপ্যানিক কান্ট্রির সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে 8% রেটে, তো আর এই আইটি কোম্পানি গুলো খুব যাচ্ছে আর কি ল্যাটিন আমেরিকা, এই হিসপ্যানিক কান্ট্রিজ গুলোতে, এবং তারা লোক খুঁজছে। প্লাস এআই এর কারণে এই ইন্টিগ্রেশন অফ ল্যাঙ্গুয়েজেস যেটা হচ্ছে আর কি, তার জন্য কিন্তু এখানেও মানে বিভিন্ন ভাষা জানা লোকের খুব প্রয়োজন বাড়ছে আইটি কোম্পানিগুলোর মধ্যে। কিন্তু আনফরচুনেটলি আমি মানে সেই উৎসাহটা এখনো দেখছি না। মানে এখনো কলকাতা ইজ দ্য মেজর সেন্টার ফর লার্নিং মোস্ট অফ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজেস, সারপ্রাইজিং। না, হ্যাঁ, ওটা আপনি পাবেন না, কারণ কলকাতায় যারা বাংলা বা ইংরেজিতে এমএ করেছে আরে বেকার। ব্যাঙ্গালোর থেকে অনলাইন কলকাতায় কোর্স করে তারা সমস্ত। না না সুবর্ণদা, ওটা বাঙালির মধ্যে ইনিশিয়েটিভে হওয়া। দেখুন, বাংলা ইংরাজিতে এমএ করে প্রায় 2 লাখের বেশি বেকার, বিএড ডিগ্রি না, এটা আমার কাছে স্ট্যাটিস্টিক, 2 লাখের বেশি বাংলা ইংরাজিতে বেকার বিএড ডিগ্রি নিয়ে বসে আছে। তাদেরকে আমি লিখেছিলাম, তাদের জন্য ভিডিও দিয়েছিলাম, যে তাদের একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে স্প্যানিশ। আপনি যেটা বললেন, আমি সেটা এই ইনফরমেশনটা আমি সবাইকে দিয়েছি, যে স্প্যানিশ শেখো, জার্মান শেখো। স্প্যানিশ, জার্মান, জাপানিজ এবং সাউথ কোরিয়ান, এই চারটে হচ্ছে এখন ভীষণভাবে দরকার। বিভিন্ন আইটি কোম্পানি খুঁজছে, চারটে ভাষাই খুঁজছে, শুধু স্প্যানিশ নয়। কিন্তু এরা হচ্ছে কবে ওই স্কুলের চাকরির জট ছুটবে, এদিক ওদিক 8 লাখ টাকা ঘুষ দিয়ে স্কুলের চাকরি যাবে, এই হচ্ছে বাঙালির মেন্টালিটি। এন্ড আই এম ভেরি ব্র্যাজেন অ্যাবাউট ইট। এইটার জন্যই আমাদের পুরোটা গেছে। দেখো, আমার 64 বছর বয়সেও আমি এখনো ঠিক না, মন ওই দিয়ে ওই এখন। ইনিশিয়েটিভটা পাবেন না, কারণ দেখুন, আর একটা সত্যি কথা বলতে কি, একটা ছেলেকে যেভাবে টর্চার করা হচ্ছে ছোটবেলা থেকে, 7-8টা টিউশনি দিয়ে, তার ভালো লাগার কোনো জায়গা নেই, সে ফুটবল খেলতে পারছে না, সে নাটক করতে পারছে না, সে কিছু সৃষ্টি করতে পারছে না, তাকে এইভাবে এইভাবে গাঁতিয়ে নে তুই নাম্বার তোল করে ম্যাক্সিমাম ছেলে পেলে যখন আমি কেন ক্লাস 5 থেকে 8 বলছি, কারণ আমি এর আগে কলেজের স্টুডেন্টদের দিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, দে বিকাম ব্র্যান্ডেড। প্রতিটা কলেজ স্টুডেন্ট বাঙালি আজকে পাঁঠা, একটা মানে আস্ত রাম পাঁঠা তৈরি হয়ে গেছে, কারণ তাদেরকে এমন ভাবে ঠুসে 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 করে দেওয়া হয়েছে, তাদের ব্রেনই কাজ করছে না। ফলে তাদের মধ্যে সেই ইনিশিয়েটিভ, ভালো লাগা সেটা নেই। আজকে তুমি বা আমি যেভাবে বড় হয়েছি, আমাদের মধ্যে একটা মানে বড় একটা বড় অংশ ছিল হচ্ছে ভালো লাগাটা, যেটা বললে সে রাইডারি করো, যুক্তি করো, ভালো লাগা। সেই ভালো লাগাটা আমি ছেলেদের কাছ থেকে পুরোপুরি তুলে নিলাম। তুলে নিয়ে কি করছি, তাকে একটা রামপাঠা বানানোর জন্য বলে নে তুই একটা হচ্ছে ঘোড়াকে পেটাচ্ছে পেটাচ্ছে, তুই আরো জোরে দৌড়া, তুই নাম্বার তোল। করতে গিয়ে কি হলো, যে ঘোড়াটা আলটিমেটলি কলেজে পৌঁছানোর সময় মুখ টুকরে পড়ে আছে। সেই ঘোড়াকে দিয়ে আপনি কি করবেন, যে ঘোড়া অর্ধমিত। এই হচ্ছে অবস্থা আর কি বাঙালি। এটা বাঙালি বা আমাদের মানে প্রত্যেকের বোঝা উচিত, যে এই এটা ভাবে তোমার নাম্বার দিক থেকে এটা একটু শিখেছি। এটা আমার তোমার আলোচনায় হবে না, এটা একটা বৃহত্তর সামাজিক বোধ। তবে এই আমাদের তাহলে পদক্ষেপগুলো করতে হবে এক এক করে, যদি শুধু আমরা আমরা যদি করতে। আমরা শুরু করেছি অলরেডি, আমি যথেষ্ট রেসপন্স পাচ্ছি, বাট থ্যাঙ্কস টু দ্যাট, যে আমার ওই জীবন জীবিকা বইটা লেখার জন্য, এই বইটার আসল মানে ফোকাস টপিকই ছিল এটা। অনেকেই বুঝছেন, এবং আমাদের সাথে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হচ্ছেন, প্রচুর বাবা মা আমাদের ভিডিওগুলো দেখেন, বেগুলো দেখেন, এবং তারা নিজেদেরকে শুধরাচ্ছেন, বুঝতে পারছেন, কারণ চোখের সামনে তো লোকে দেখছে যে এমএসসি তে ফার্স্ট ক্লাস বিএড করে সব বেকার বসে আছে। এইটা যদি আজকে পশ্চিমবঙ্গে না হতো, আমাদের সময় কিন্তু কম্পিটিশন ছিল, খুব কম কম্পিটিশন ছিল না। কিন্তু আমার কোনো বন্ধু বান্ধব যারা আইআইটি, ডাক্তারি এ সমস্ত পড়েছে টড়েছে, তাদেরও তো জয়েন্ট দিতে হয়েছে। তাদের এত মাস্টারমশাই ছিল না কিন্তু। না না, সেটা কারুর আমারও ছিল, এত মাস্টার ওরা কাউরই এত ছিল না। মাস্টারমশাই কেন দরকার পড়ছে? মাস্টারমশাইয়ের দরকার পড়ছে, কারণ এটাকে আমরা বলি ফেয়ার অফ লুজিং আউট, এটাকে ফোমো বলে আর কি। এটা ফোমো একটা রোগ, ফমো একটা মানসিক রোগ, ফমো ফোমো মানসিক রোগ, যে তাদের ধারণা যে টিচার না দিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টিচার যত বেশি, একটা দুটো টিচার হতেই পারে, যেটা তুমি বললে অঙ্কে পিছিয়ে গেছে, সেটা একটা এক্সাইট করার জন্য তাকে হ্যান্ড হোল্ডিং এর জন্য ম্যাথের টিচার দিল। ধরুন, আমি 2টো টিচার 3টে টিচার পর্যন্ত বুঝতে পারি, অনেকে দরকার হতে পারে তিনটে যে টিচার আমি বুঝতে পারি। তিনটে টিচার মানে সপ্তাহে 3 দিন চলে গেল, পড়বে কখন নিজে? 90% ছাত্রের 7টা থেকে 8টা টিচার, দে ডোন্ট হ্যাভ টাইম টু প্লে ইভেন। এই হচ্ছে অবস্থা। তো নিজেরা পড়বে কখন? নিজেরা পড়ছে তো ভাববে নয়, কখন?
আমি আপনাকে কি বলছি যে আমাদের যত প্রতিটা বাঙালি ছাত্র যখন বাই দ্য টাইম দে আর কামিং টু কলেজ, তারা হচ্ছে পৃথিবীর বিখ্যাত বোকা পাঁঠা, মানে তারা বেসিক্যালি একটা সার্টিফাইড পাঁঠা হয়ে যাচ্ছে। তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তাদেরকে দিয়ে কোনো কোম্পানি কাজ তো দূরের কথা, আপনি তাদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, না একটা ইঞ্জিনিয়ারিং এর কাজ, না একটা কন্টেন্ট রাইটিং এর কাজ। দে বিকাম সো ইউজলেস। যার জন্য কি হচ্ছে, তাদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে সরকারি চাকরি অথবা সরকারি এতটা জেনারেলাইজ করো না, এদের মধ্যে পাঁঠা অনেকেই জেনারেটিং ভালো। পাঁঠা ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গল। তো এত ছেলে বাইরে গিয়ে ভালো করছে কি করে করছে? এক্সেপশন দেখুন, ওটা তো আমাদের একটা সাইন্টিফিক রুল, একটা গসেন কার্ভের মধ্যে এক্সেপশন বেরোবেই, কারণ ওর মধ্যে কিছু ছেলে বিদ্রোহী করছে। আজকে আমি বলছি আমি আমাদের মেশিন সেন্স থেকে যে কটা ছেলে আর কি মানে আমার এখানে চাকরি করে ব্যাঙ্গালোর বা পুনেতে খুব ভালো মাইনের চাকরি করছে, আমি যদি তাদেরকে কাউন্ট করি, যে কটা ছেলেকে দেখলাম যারা খুব ভালো করলো, এদের প্রত্যেকের একাডেমিক রেজাল্ট দুর্ধর্ষ বাজে ছিল, ব্যাক বেঞ্চের ছিল, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই বলুন না কেন পড়াশোনা ঠিকঠাক করে করেনি, নিজেদের মতো করে কম্পিউটার সফটওয়্যার ওইটাই ইন্টারেস্ট ছিল আর কি, কোডিং করবে, সফটওয়্যার করবে, এই করবে। কোনো রকমের একটা প্রাইভেট কলেজ থেকে বা আমার বিটেক ডিগ্রিটা দিয়ে দিয়েছে, ওটা তো ইন্ডিয়াতে দরকার। পড়ে ছেলেগুলো সুপার, আইআইটির থেকে যে কোনো আইআইটিএন এর থেকে তারা 3-4 গুণ এখন ইনকাম করছে। সুপার সুপার কাজ করছে, কোনো একাডেমিক কিছু নিয়ে, কারণ তাদের ওটা ভালোবাসে, ভালো লাগার জায়গা থেকে তৈরি করছে। অথচ ভালো না লাগলে সাকসেসফুল হয়ে যায়। ভালো না লাগলে সে জীবনে কিচ্ছু করতে পারবে না, কারণ সেলস ভালো। আজকে 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 যেসব প্রাইভেটে বিটেক করছে, প্রাইভেটে বিটেক করে ওরা থোড়া ইঞ্জিনিয়ারিং এর চাকরি পাবে, ইঞ্জিনিয়ারিং এর কিছু হয় না। যে কটা ছেলে প্রাইভেটে বিটেক করছে ইঞ্জিনিয়ারিং কিছু শেখেনি, ওদের একমাত্র চাকরি পায় সেলস, বিভিন্ন সেলস, হয়তো ব্যাংকের সেলসে চাকরি পাচ্ছে। এটা তো বাবা মারা বোঝে না। সেখানে সেলস একটা ভালো জায়গা, সেলস একটা খুব অনারেবল প্রফেশন, কিন্তু সেলস করতে গেলে তাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তার সেলস মেন্টালিটি, হান্টিং মেন্টালিটি নেই, সেই জিনিসটা নেই। 3 মাসের মধ্যে ব্যর্থ হয়ে মানসিক রুগী। আর সেলস আপনি জানেন যে কিরকম খিস্তি মারে বস, যদি আপনি সেলসের কোটা মিট করতে না পারেন, ইউ নো দ্যাট, বিং ইন আনন্দবাজার। 3 মাস 6 মাস বাদে অনেক ছেলে মেয়ে তারপর মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে ফিরে এসে তখন আবার এমটেক করার চেষ্টা করছে, নেই করার চেষ্টা করছে, মানে একটা গাড্ডা থেকে আর একটা গাড্ডায় যাচ্ছে। এই হচ্ছে বাঙালির আজকে ঘরে ঘরে চিত্র। আমি এই ব্যাপারটা নিয়ে বড়বার করে বলেছি, অভিভাবকদের ছোটবেলা থেকে সতর্ক করছি, গেট আউট অফ দিস ট্র্যাপ, গেট আউট অফ দিস ট্র্যাপ। ঠিক আছে সম্ভবত অনেকটা বড় পডকাস্ট হলো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো, ঠিক আছে, কথা হবে। হুম।